গতকাল সংসদে রাষ্ট্রপতিকে অপমানিত করে আজ রাষ্ট্রপতিকে নিখোঁজ করেছে জামায়াত। বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্তুত নাটকের মধ্য দিয়ে। দর্শক, জামাতে ইসলামী রাষ্ট্রপতিকে নিখোঁজ করেছে আজকে, এই নিয়ে আবারও দেশ উত্তাল। এদিকে এবার গতকালকের সংসদ অধিবেশনকে কেন্দ্র করে আজকে দেশের নতুন একটি পরিস্থিতি হয়েছে। জামাতে ইসলামী কর্মীরা সরাসরি সারা দেশে অ্যাকশন নিচ্ছে, রাষ্ট্রপতিকে নিখোঁজও করেছে তারা। প্রথম সংসদে অধিবেশন ছিল, এই অধিবেশনকে কেন্দ্র করে অনেকগুলা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা বিশেষভাবে একেবারে দাগ কেটে গেছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি যেই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, পাশাপাশি প্রধান বিরোধী দল জামাত যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা কোনোভাবেই সভ্য রাষ্ট্রে কাম্য নয়। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে স্কুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। নতুন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন, আর প্রথম দিনেই এ কেমন চরম বিশ্বাসঘাতকতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনও রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি, অথচ ক্ষমতার মসনদে বসেই শহীদদের নাম মুছে ফেলার চক্রান্ত শুরু হয়ে গেল। গতকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। এই অধিবেশনের মধ্যে অনেক ঘটনা ঘটেছিল রাষ্ট্রপতিকে কেন্দ্র করে। আজকে দেখতে পারি সেই জামাত কর্মীরা রাষ্ট্রপতিকে নিয়ে বিশাল একটি চক্রান্তের মাধ্যমে একটা ঘটনা ঘটিয়ে দেয় এবং দেশের মধ্যে আজকে নতুন একটা পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রপতির এই খবরটি ভাইরাল হওয়ার পরে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, রাষ্ট্রপতির বর্তমান অবস্থা এবং রাষ্ট্রপতিকে যে তারা নিখোঁজ করে সেইটারও অনেক তথ্য আমাদের কাছে আসে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নতুন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন, আর প্রথম দিনেই এ কেমন চরম বিশ্বাসঘাতকতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনও রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি, অথচ ক্ষমতার মসনদে বসেই শহীদদের নাম মুছে ফেলার চক্রান্ত শুরু হয়ে গেল। যে পতিত ফ্যাসিস্টদের হটিয়ে হাজারো প্রাণের বিনিময়ে নতুন দেশ গড়া হলো, সেই ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সামনে আজ ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। একদিকে বিরোধী দলগুলোর ক্ষোভ ও ওয়াকআউট, অন্যদিকে সরকারি দলের আসনে বসে তারেক রহমানের রহস্যময় হাততালি। আর সবচেয়ে বড় চমক, যাকে একসময় খোদ দল ভাঙার কারিগর বলা হতো, তিনি এখন জাতীয় সংসদের স্পিকার। এখানেই শেষ নয়, জুলাই বিপ্লবের আইকনের খুনির আইনজীবীকে সরাসরি বসিয়ে দেয়া হলো ডেপুটি স্পিকারের চেয়ার। কিসের ইঙ্গিত দিচ্ছে সব? তবে কি নতুন বাংলাদেশেও সেই পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আজ পুরো বাংলাদেশ এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো। জাতীয় সংসদের এই নতুন অধিবেশনে বিরোধী দলগুলো যে একটা কঠিন বার্তা দিতে যাচ্ছে, সেটা আগেই ধারণা করা হয়েছিল রাজনীতি সচেতন মহলে, আর বাস্তবে ঘটল ঠিক তাই। সংসদে যখন পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় দৃশ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রকম রাগঢাক না করে সরাসরি ফ্যাসিবাদের এই দোসরের বক্তব্য শোনা থেকে বিরত থাকেন। তারা অধিবেশন কক্ষ থেকে বয়কট করে ওয়াকআউট করেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জুলাই শহীদদের রক্তের সাথে কোনো আপোষ নয়। রক্তের দাগ পার করে এসে স্বৈরাচারের কোনো দোসরের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সংসদের ভেতরে দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য, যা দেশের আগামী রাজনীতির জন্য এক বিশাল ও গভীর বার্তা। একদিকে বিরোধী দলের নেতারা যখন তীব্র প্রতিবাদ করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক তখন সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান রীতিমতো হাততালি দিচ্ছেন। এই হাততালি শুধু রাষ্ট্রপতির ভাষণের প্রতি সাধারণ কোনো সমর্থন ছিল না, বরং এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক সিগন্যাল। এই সিগন্যাল বলে দিচ্ছে বিএনপি এখন সিস্টেমের সাথে পুরোপুরি মানিয়ে নিতে চাইছে। অতীত অবস্থান থেকে সরে এসে রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা এখন আপোষের পথেই হাঁটছে। বিপ্লবের চেতনার চেয়ে ক্ষমতার হিসাব নিকাশি এখন তাদের কাছে হয়তো মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনের চমক বা নাটকীয়তা শুধু বিরোধী দলের ওয়াকআউটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সংসদের ভেতরে আজ এমন একটি ঘটনা ঘটেছে, যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক বা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা যায়। আর এই সাহসিক কাজটি করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াত ইসলামীর বর্ষিয়ান নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদে যখন আনুষ্ঠানিক শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামটি বাদ দেওয়া হয়।
একটু ভেবে দেখুন যে শহীদ শরীফ ওসমান হাদী এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদীর নাম প্রথম সংসদের শোক প্রস্তাবেই রাখলো না বিএনপি। তারা হয়তো কোনো বিতর্কে না গিয়ে একটি ক্লিন ইমেজ ধরে রাখতে চেয়েছিল, অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কোনো আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজ আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান। তিনি জোরালো দাবিতে শুধু ওসমান হাদীর নামই নয়, বরং বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামায়াতের শহীদ নেতাদের নাম অন্তর্ভুক্ত করতে স্পিকারকে বাধ্য করেন, যা পুরো সংসদকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। একটু পেছনে ফিরে তাকান, মনে করে দেখুন গত 5 আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের আপামর ছাত্র জনতা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তারই চূড়ান্ত প্রতীক হিসেবে সেদিন তারা এই জাতীয় সংসদ দখল করে নিয়েছিল। আর আজ সেই ছাত্র জনতা রক্তস্নাত সংসদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হলো রাজনীতিবিদদের হাতে। কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া বিএনপি আজ সেই অভ্যুত্থানের স্পিরিটকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছে। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদকে পাশ কাটিয়ে আজ সরকারি দল সংসদে নিছক কিছু আনুষ্ঠানিকতা পালন করলো। প্রথম দিনেই তারা প্রমাণ করে দিল নিজেদের দেয়া নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের অঙ্গীকারের সাথে তারা চরম বেইমানি করেছে। কথা ছিল স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো একটি পদ বিরোধী দলকে দেয়া হবে, ভারসাম্যপূর্ণ রাজনীতি কায়েম হবে, কিন্তু বাস্তবে তার কিছুই দেয়া হয়নি। শুরু হলো এক চরম বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়। এরপর আসি আজকের দিনের সবচেয়ে বিস্ময়কর চমকে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী কিংবা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন এই 3 জনের মধ্য থেকেই কেউ স্পিকার হবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্পিকারের চেয়ারে বসানো হলো মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে। এই সিদ্ধান্ত রাজনীতির মাঠে রীতিমতো একটি সারপ্রাইজিং মুভ, কারণ একসময় এই মেজর হাফিজের বিরুদ্ধেই নিজ দল ভাঙার সুস্পষ্ট গুঞ্জন ছিল। বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্তুত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই আবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটিও কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি 2009 সালের প্রতিশোধ নিল। 1991 সালে জাতীয় পার্টি এবং 2009 সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে 2026 সালেও। এর মধ্যে সংসদের বাইরে 144 ধারা বজায় থাকলেও এনসিপি প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশের নাকের ডগায়, যেমনটা তারা করতো ইউনূসের আমলে। এত কিছুর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই বড় কলঙ্কটা লেপে দেওয়া হয়েছে সংসদের শোক প্রস্তাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয় 71-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 জন এবং বিএনপির এক নেতার নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাদের দণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করা বিএনপিকে এই কলঙ্কের দায়ভার নিতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 19 মাস পর যাত্রা করলো বাংলাদেশের নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয় আলোচনার জন্ম দিয়েছে। আগে থেকে বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করবে। অধিবেশন চলাকালে বেলা 3:40 স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেন। এই সময় বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যেই বিয়োগলের সুর বেজে ওঠে এবং অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। এই সময় জাতীয় সঙ্গীত বাজতে থাকে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন। দেশের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী সংসদ সদস্যদের ইশারার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। পরে অবশ্য জাতীয় সঙ্গীতের মাঝামাঝি সময় বিরোধী সদস্যরাও দাঁড়ান।
জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি নির্ধারিত আসনে বসেন। এই সময় জামাত ও এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং রাষ্ট্রপতিকে ধিক্কার জানান। তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিভিন্ন অসংসদীয় এবং অশালীন স্লোগান দিতে থাকেন। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও কোনো কাজ হয়নি। এদিকে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের মধ্যে বিএনপির কয়েকজন সদস্য বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ঠিক কাজ করছেন না। বিক্ষোভের সময় বিরোধী দলের সদস্যরা মাইক ছাড়াই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফেসিবাদের সহযোগী। এই সংসদে তার ভাষণ তারা মেনে নিতে পারেন না। এ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ আসন ছেড়ে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে গেলে বিরোধী দলীয় উপনেতা তাকে বাধা দেন এবং 2 হাত প্রসারিত করে বিরোধী সদস্যদের বাইরে নিয়ে যান। প্রায় 4 মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে এর মধ্যেও বিরোধী সদস্যদের বিক্ষোভ চলতে থাকে। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দাবি, রাষ্ট্রপতি অপরাধী, যার পেছনে আছে 3টি কারণ। এর মধ্যে তৃতীয় কারণটি হলো, রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে সই করেছিলেন যেখানে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা একদিকে সংস্কার পরিষদের সদস্য এবং একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম সংসদে অধিবেশন ছিল। এই অধিবেশনকে কেন্দ্র করে অনেকগুলা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা বিশেষভাবে একেবারে দাগ কেটে গেছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি যেই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, পাশাপাশি প্রধান বিরোধী দল জামাত যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা কোনোভাবেই সভ্য রাষ্ট্রে কাম্য নয়। যদিও বাংলাদেশ কোনো সভ্য রাষ্ট্র না, সুতরাং এটা কাম্য নয়, এটা বলাটাই বোকামি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উনার একটা কথা খুব মনে পড়ছে। ছাত্রলীগ থেকে যেমন বীর সেনানীর জন্ম হয়, ঠিক একইভাবে ছাত্রলীগ থেকে বিশ্বাসঘাতক মীর জাফরের জন্ম হয়, যেটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন, যুবলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তার অতীত রাজনৈতিক ইতিহাস নিয়ে কথা বলাটা নেহাত বোকামি। তিনি পরবর্তীতে আমলা ছিলেন, আইনজীবী ছিলেন, একজন পাক্কা মুজিব আদর্শের মানুষ ছিলেন। কিন্তু মানুষের আদর্শ যে সবসময় ঠিক থাকে না, সেটার উদাহরণ যদি আমি ধরি, কর্নেল অলি, আখতারুজ্জামান, যাকে জামাত 20 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে বিএনপি থেকে। মহামান্য রাষ্ট্রপতি সংসদের আজকের অধিবেশনে যখন ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন জামাত ইসলাম যে ধরনের অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়েছে, এইসব স্লোগান দেখার জন্য কি মহামান্য রাষ্ট্রপতি সংসদে গিয়েছেন? আসলে আমার মাথায় আসছে না। আমি কোনোভাবেই স্বাভাবিক ওয়েতে এই ব্যাপারটা নিতে পারছি না, কারণ আমাকে দিয়ে এটা হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসের গৃহপালিত 2জন ব্যক্তি যদি থেকে থাকে, স্বাধীনতা পরবর্তী 2জন গৃহপালিত মীর জাফর যদি থেকে থাকে, একটা সেনাপ্রধান ওয়াকার আর একটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অনেকেই বলার চেষ্টা বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকার ডিপ স্টেটের লোক, অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা CIA তাদেরকে এইসব জায়গায় বসিয়েছে। একটা কথা ভাবেন, 15 বছরে আওয়ামী লীগ দেশকে যতটা সমৃদ্ধশালী করেছে, ঠিক একইভাবে উল্টো দিকে আওয়ামী লীগের যে সাংগঠনিক ভিত ছিল, যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গাগুলো ছিল, সবকিছুকে ধ্বংস করে সব 2 নাম্বার লোকদেরকে পদপদবিতে বসিয়েছে, সব 2 নাম্বার লোকদেরকে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বসিয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার বক্তব্যটা আমরা শুনি সংক্ষেপে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগকে বলতেছে দীর্ঘ 1.5 দশক যাবৎ ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তাহলে আপনি যে রাষ্ট্রপতি হয়েছেন, সেটাও তো ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আপনি হয়েছেন। এইসব কথা কে বলবে? শুধুমাত্র এই ঘটনা ঘটেনি, আজকে সংসদে সেই 71-এর রাজাকার ATM আজাহার, যে কিনা 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সেই রাজাকারদেরকে আমরা সংসদে দেখতে পাচ্ছি। একটা পশ্চিম পাকিস্তানি সংসদ আজ উপহার দিয়েছে সম্মানিত প্রধানমন্ত্রী 10% তারেক রহমান। আজকের এই সংসদ অধিবেশনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা
একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে বাংলাদেশের আমি অনেক লজ্জিত। যুদ্ধাপরাধ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা রাষ্ট্রপতির বিষয়ে কথা হচ্ছে এবং গতকালকে সংসদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল এইটারই তীব্র নিন্দা এবং প্রতিবাদ অনেকে বলতেছে বা অনেক কথা বলতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।